শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে সাথে আছে দীপ্তি চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং সরকার ও সেনাবাহিনী নিয়ে গুজবের নানা ডালপালা নিয়ে আলোচনা সমালোচনায় গত এক সপ্তাহ ব্যস্ত সময় পার করছেন দেশের মানুষজন। এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে থেকেই যে বিষয়টি খুব বেশি আলোচনায় ছিল সেটা হচ্ছে বিএনপি এবং এনসিপির পৃথক পৃথক কর্মসূচির কারণে রাজনীতিতে সৃষ্ট উত্তপ্ত পরিবেশ। বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ানোর দাবিকে সামনে রেখে। এনসিপি কর্মসূচি দিয়েছিল নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে। এসবের মধ্যে উঠে আসে বিএনপি কর্তৃক সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি এবং অন্য 3 উপদেষ্টার পদত্যাগের ব্যাপারে এনসিপির অবস্থান ও দাবি। এরপর সামনে চলে আসে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যু। এই ইস্যু তৈরি হওয়ার জন্য বিএনপি ও এনসিপি পরস্পরকে দায়ী করে। নানা ইস্যুতে তৈরি হওয়া বিএনপি এনসিপির উত্তাপ এখনো বিরাজমান বলে মনে করেন অনেক অভিজ্ঞজন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ছায়া যুদ্ধে বিএনপি ও এনসিপি। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনটিভির চিফ অফ করেসপন্ডেন্ট জনাব শফিক শাহীন। আমাদের সঙ্গে রয়েছেন রাজনীতি বিশ্লেষক শিক্ষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদিও আসলে ডিরেক্ট বলে না যে আমরা একে এক অপরের প্রতিপক্ষ, প্রায় সময়ই বলা হয়েছে আমরা তাদেরকে ইন্সপায়ার করি নতুন দল হিসেবে, কিন্তু তারপরেও এই প্রসঙ্গটা আসলে নানা কারণে আমাদের উঠে এসেছে। একটুখানি জানতে চাই যে রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলেন যে ইশরাক ইস্যুতে আন্দোলনে বিজয়ী হওয়ার পর বিএনপি এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আরেকটা ধাক্কা হয়তো দ্রুত নির্বাচনের জন্য দেবেন এবং একটা চাপ সৃষ্টি করতে পারেন। এই ব্যাপারে আসলে আপনি কি মনে করেন? ওইটাকে একটা ট্রায়াল ছিল বা একটা শুরু ছিল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, যে তারা আসলে কতটা জনসমর্থন তৈরি করে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, এরকম কিছু? দেখুন, বিএনপি হলো বাংলাদেশের প্রধানতম একটি দল। তো বিএনপি তার নিজস্ব একটা রাজনৈতিক একটা স্টাইল আছে, তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, তার বিশাল তার কর্মী বাহিনী আছে। দেখেন, 5ই আগস্টের আগে বিএনপির এক ধরনের রাজনীতি ছিল, আবার 5ই আগস্টের পরে কিন্তু আবার বিএনপির আরেক ধরনের রাজনীতি তাদেরকে পরিচালিত করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। তখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না থাকলেও নানা ছায়ায় প্রচ্ছায়ায় আওয়ামী লীগ আছে মাঠে। তার সাথে তাদের নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি, তাদের সাথেও কিন্তু তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে, কখনো কখনো কথায় প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। যেহেতু তারা 2 পক্ষই এখন মাঠের রাজনীতিতে আছে, সে কারণে তাদের মধ্যে বাকযুদ্ধ হবে, কথার যুদ্ধ হবে, রাজনীতিতে মত থাকবে, ভিন্ন মত থাকবে, এর ভিতর দিয়ে চাল আসবে এবং পাল্টা চাল মোকাবেলার তাদেরকে করতে হবে। বিএনপি এখন ঠিক ওই জায়গাটাতে আছে এবং বিএনপিকে একই সাথে তত্ত্বাবধায়ক সরকারকেও যেমন সামাল দিতে হচ্ছে, রাইট ট্র্যাকে রাখতে হচ্ছে, তেমনি অন্তর্বর্তী সরকার, তেমনি বিএনপিকে কিন্তু এনসিপির যে গতি প্রকৃতি, যেহেতু বিএনপি এবং অন্যান্য স্টেক হোল্ডাররা মনে করে যে এনসিপির সাথে অন্তর্বর্তী সরকারের একটা নেক্সাস আছে, সেই কারণে তো উদাহরণ আমাদের কাছে আসে, যেমন মেয়র হিসেবে মানে শপথ গ্রহণের দাবির সাথে সাথে 2 উপদেষ্টা, তরুণ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের মানে পদত্যাগের দাবিও তারা করেছেন এবং ইশরাক হোসেন কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে এটাও আমাদের দাবি, এর আগেও তোমরা রাজপথ ছাড়বে না। তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য ধরেন আসিফ মাহমুদকে পদত্যাগের জন্য, এখানে মাহফুজ আসলে কোন হিসেবে প্রাসঙ্গিক হয়ে এলো? দেখুন, বিএনপি শুরুর দিকের যদি আপনি নগর ভবনের আন্দোলনটা দেখেন, তাহলে সেখানে কিন্তু বিএনপির ব্যানারে কোনো আন্দোলন কিন্তু হয়নি। সেখানে ইশরাক যেটা বোঝাতে চেয়েছেন যে সেটা তার সমর্থকরা, পুরনো ঢাকার ভোটাররা সেখানে আন্দোলন করেছে, নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে। কিন্তু সেই আন্দোলনটা যখন ধীরে ধীরে শিফট করে যখন যমুনা পর্যন্ত আসলো, কাকরাইল মোড় পর্যন্ত আসলো, তখন সেটা কিন্তু এক ধরনের সরকারের বিরুদ্ধে মোটামুটি একটা অবস্থান, এবং সেখানে যে উপদেষ্টা আছে, স্থানীয় সরকার উপদেষ্টা,
তার দিকেও কিন্তু ইঙ্গিত যায়। কারণ স্থানীয় সরকার উপদেষ্টা এবং এনসিপি সহ জামাতের দাবি হলো জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করতে হবে। সে কারণে বিএনপি মনে করছে যে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর পেছনে কলকাঠি নাড়ছেন হলো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সে কারণে তার পদত্যাগ চেয়েছে। আর মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি এক এক সময়ে বিরোধী মত বলেন বা তাদের বিরোধী মত বলেন বা বিএনপি জামাত তাদেরকে নিয়ে তিনি নানা সময়ে নানা ন্যারেটিভ তৈরি করার, ফেসবুকে স্ট্যাটাস দেয়া, বক্তব্য দেয়া, সেসব কারণে তারও বিএনপির সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা বিএনপি মনে করছে। যার কারণে এই দুই উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছে। জাহিদ ভাই, আপনার কাছে আসতে যাচ্ছে, এই সময় মুখোমুখি দুইটা কর্মসূচি জায়গায় যদি বলি আমরা, বিএনপি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা খুবই জোরে সোরে কথা বলছে, পাল্টা হিসেবে এনসিপি আবার নতুন কর্মসূচি বা আন্দোলন বা কি বলবো তাদের দাবি জানিয়েছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং সদস্য সচিব তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এবং পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি জানাচ্ছেন। এই জায়গাগুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন যে কোন ওয়েতে আসলে কোনটি সাকসেসফুল বেশি হতে পারে বা কোনটি আমাদের জন্য বেশি দরকার, কোনটি বাস্তবসম্মত বেশি দাবির মধ্যে? ধন্যবাদ আপনাকে। আপনি শুরু করেছিলেন বিএনপি আর এনসিপির ছায়া যুদ্ধ। এটা এখন আর ছায়া যুদ্ধ টুদ্ধ নয়, সরাসরি এটা এখন প্রতিষ্ঠিত প্রকাশ্য যুদ্ধ। এটা নিয়ে রাগঢাক না করে কথা বলা ভালো। প্রতিদ্বন্দ্বিতা ইজ ফাইন, কিন্তু এনারা মোটামুটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছেন কারণ একটা ভিন্ন এজেন্ডা আছে। আমি সেই জায়গায় আসছি। আর এনসিপিকেও আলাদা করে বলতে প্রস্তুত নয়। ভাইয়া যেভাবে বললেন, আমি আসলে সরকার এনসিপি ব্র্যাকেট বন্দি করতে চাই। এনসিপি সরকারের দল, ডক্টর ইউনূসের দল। আমি একদম আর কোন রকম কোন রাগ, অনেকদিন থেকে আমরাও একটু লুকিয়ে চুকিয়ে বলার চেষ্টা করেছি। হোয়াট অ্যাবাউট ডক্টর ইউনূস যখন পদত্যাগের কথা বলেন? ওটা বলছেন, উনি বলছেন এবং দেখুন এটাও উনি ওনার দলের যিনি প্রধান জনাব নাহিদ ইসলামকে ডেকে বলেন। উনি আর কাউকে বলেন না, উনি আর কাউকে ডাকেন না, তাকে ডেকে বলেন। এবং আমরা প্রথম এই তথ্যটা পেয়েছিলাম জনাব নাহিদ ইসলামের বরাতে। ডক্টর ইউনূসের এই দলটার প্রতি অকল্পনীয় রকম প্রকাশ্য বায়াস উনি ইকোনমিক টাইমসের সাথে যে ইন্টারভিউ হয়েছিল ব্রিটেনে যাওয়ার পর সেখানেও আছে। সো আমরা এটা নিয়ে লুকাবো না, লুকানোর দরকার নেই। এটা শুধু সরকার না, প্রধানত ডক্টর ইউনূসের। উনি এখনও এই কয়েকজন ছাত্র, মানে ছাত্ররা আমার এমপ্লয়ার কথাটা এই সমস্যা ছিল না, কিন্তু উনি ছাত্ররা বলতে বোঝেন এই কয়েকজন ছাত্রকে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছাত্রদের ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, বেসরকারি ইউনিভার্সিটি স্টুডেন্টস ছিল যারা কোনো দলই করে না। এবং আমাদের এটা বলতে হবে, আজকে যখন প্রথম দুদিনের পেটানোর পর আমাদের পাবলিক ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিল এবং পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিল, আমাদের যদি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই মুভমেন্টে না নামতো, আমাদের এই মুভমেন্ট সাকসেসফুল একদম খুবই সম্ভাবনা ছিল। সো ওনারা কেউ না, শুধু হাতে গোনা এই 4-5টা পরিচিত মুখ আছে। আমরা তাদেরকে ছোট করছি না, তারা সামহাউ ওই সময় লাইমলাইটে ছিলেন, গুরুত্ব আমরা তাকে দেবো, কিন্তু তারাই সব কিছু। ডক্টর ইউনূসের যে বোধ সংকট তৈরি করেছে মূলত এটা বলে আমি মনে করি। এই যে আপনি বললেন যে দুজন উপদেষ্টার কথা, মাহফুজ আলম কেন? কারণ মাহফুজ আলম এই দলটা যে তৈরি হচ্ছে তাদের এই পুরো প্রসেসের সাথে আছে, এই দলের সাথে যুক্ত যারা যাওয়ার চেষ্টা করেছেন, গেছেন, সবাই জানেন এটা। ওনারা ওখানে বসে বসে দল করেন। বা নাহিদ ইসলামকে হঠাৎ করে এনসিপিতে গেছেন, উনি যতদিন উপদেষ্টা ছিলেন, মানে ব্যাপারটা কি এরকম হয় যে ওনার হঠাৎ একদিন মনে হলো আমি চলে গেলাম, তাই কি না? তো উনি যে এনসিপির প্রধান হচ্ছেন সেটা আমরা দীর্ঘদিন থেকে জানি, তার মানে সরকারে বসে আছেন ওভাবে। ফলে এই দুজন সাথী নিরাপত্তা উপদেষ্টা একটা ভিন্ন কারণে বলছেন। কিন্তু ওনারা যে যুদ্ধটা দেখেন, ওনারা এবার পাল্টা আরও 3জন, এই এনসিপির কথা বলছি, আরও 3জন উপদেষ্টার কথা বললেন, তারা নাকি আবার বিএনপির প্রতি সহানুভূতিশীল। মানে এই যে এটা হলো যুদ্ধের লক্ষণ। যুদ্ধ কেন আমি আসছি, নির্বাচন কমিশন বিএনপির মুখপাত্রে পরিণত হচ্ছে। মানে আমি ঠিক জানি না নির্বাচন কমিশনের দলীয় কার্যালয় অপরাধটা কি। মানে শেখ হাসিনা দেখবেন এখনো অডিও কল করলে প্রায় বলেন আমার অপরাধটা কি। আমি জেনুইনলি মনে করি যে প্রধান নির্বাচন কমিশনের মনে এই প্রশ্ন আসবে, উনি কোনো নির্বাচন করেছেন?
যে ওখানে বায়াস দেখিয়েছেন। সিদ্ধান্ত মানে ওনারা যে অপরাধ দেখাচ্ছেন সেটা হলো যে রায়টা হয়েছে, সেই রায়ে নির্বাচন কমিশন আপিল করে নাই কেন? আচ্ছা, রায়ে কি তাপস মেয়র হয়েছে? আমি জানি না। আমি জানি রায়ে জনাব ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। তো আপনি যদি একটা রায়ে সন্তুষ্ট হন, ইশরাক কে? ইশরাক শেখ হাসিনা বিরোধী লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ মানুষ, তার দল এবং তিনি ব্যক্তি হিসেবেও। তো আপনি মানে আপনি আপিল করবেন কেন? মানে আপিল করা কি ফরজ? আপনার ওদেরকে পেলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। আপিল আপনি তখন করেন যখন আপনি কোনো রায় আপনার পছন্দ হয় না। তো আপনার এই রায় পছন্দ হয়েছে, আপনি আর আপিল করেন নাই, এই জন্য উনি এখন বিএনপির অফিস টফিস হয়েছে। আসলে বিষয় সেটা না। বিষয় হচ্ছে ওই যে বললাম, বিএনপির সাথে একটা লড়াই তারা মাঠে আনা, তারপরে এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে আনতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এই লড়াই তারা শুরু করেছে। কারণ আমরা এখন ভ্যালিড ওয়েতে বিশ্বাস করি। ডক্টর ইউনূস মুখে যতই বলুক না কেন নির্বাচন ডিসেম্বর, সর্বোচ্চ 30 জুন, এসব আসলে না। নির্বাচনকে আরও অনেক পিছিয়ে দেওয়ার চেষ্টা আছে এবং এনসিপি এটার পার্ট, সরকারও এটা করতে চায় বলে আমি অন্তত এখন কনফিউজড। এতদিন পর্যন্ত কিছুটা কনফিউশন রাখলেও সাম্প্রতিক সময়ে যা যা ঘটেছে সেটার ভিত্তিতে বলতে চাই। ফলে এই লড়াইটা তারা এখন মুখোমুখি আনছেন। এখন এনসিপি এটার মুখপাত্র হয়েছে, কিন্তু তাদের তো লোকবল নেই। তারা এবার চেষ্টা করবেন তাদের সাথে জামায়াতকে রাখা যায় কিনা। জামায়াত তো অবশ্য খুবই আনরিলায়েবল মানে দল। কেন বলছি, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেটা জামায়াত ইসলামী ছিল আনঅফিসিয়ালি, কিন্তু আবার এই যে নির্বাচন কমিশনের এখানে যায় নাই, সেজন্য দেখবেন 200-300 লোক ওখানে হয় নাই। আবার তারা হয়তো চেষ্টা করবেন যে ইসলামিস্ট কিছু সংগঠন এবং আরও দল আছে তাদেরকে রাখা যায় কিনা। তার মানে বিএনপি যখন নির্বাচনের দাবিতে সরব হবে, তারা এই পাল্টা কাজগুলো করার চেষ্টা করবেন। ওই যুদ্ধটাই এখন বিভিন্ন জায়গায় আমরা প্রক্সির মতো করে দেখতে যাচ্ছি। মূল যুদ্ধ হচ্ছে নির্বাচনটা পেছাবে না পেছাবে না। আপনি খেয়াল করবেন এই লড়াইটা সেনাবাহিনীর সাথেও হচ্ছে। সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ কিছু ইনফ্লুয়েন্সার প্রথম দিন থেকে বিষোদ্গার করছে নানান কিছু দিয়ে। কেন করছে আসলে? বা এখনও সেনাপ্রধানের সাথে এখন সরকার প্রধান নিজে লড়াইয়ে নেমেছেন। সর্বশেষ যে স্টেটমেন্ট সেখানে কিন্তু একটা বাক্য এরকম ছিল, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ারবিহীন বক্তব্য। মানে এটা একদম প্রকাশ্যে সেনাবাহিনীকে এক ধরনের ধমক দেওয়া হয়েছে। প্রধান কারণ কি? প্রধান কারণও দেখবেন ওই একই। জনাব ওয়াকারুজ্জামান এই যে তথ্যটা আমাদের সামনে আনঅফিসিয়ালি এসছে, সেখানেও কিন্তু উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছেন। এর আগে উনি অফিসিয়ালিও 18 মাস বা ডিসেম্বর এগুলো বলেছেন। তাহলে বাংলাদেশে এখন মূল সংকট, যত লড়াই শুরু হয়েছে আসলে নির্বাচন আগানো পেছানো না, সঠিক সময় হওয়া অথবা পেছানো। সঠিক মানে আমি জুনকেই ধরছি, জুনের মধ্যে হলেও আমরা মনে করি যে এটা ঠিক আছে, কিন্তু ওই জায়গায় থাকছে কিনা এই সন্দেহ এখন সিরিয়াসলি আছে। ওকে, আমি একটুখানি শফিক ভাই আপনার কাছে আসতে যাচ্ছি। গত 22 মে নির্বাচন কমিশনের সামনে এনসিপি বিক্ষোভ সমাবেশ করেছে এবং সেখানকার নেতাকর্মীরা বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশন গণতান্ত্রিক বাংলাদেশ চায় না, নির্বাচন কমিশন এখন বিএনপির পার্টি অফিসে পরিণত হয়েছে। এই কথাগুলো বলার রিজন আপনার কাছে কি মনে হয়? জাহিদ ভাই তার মতো করে একটা বর্ণনা দিলেন, আপনি আসলে কি বলবেন? এটার একটা কারণ হতে পারে, যেহেতু ইশরাককে নিয়ে একটা বড় আন্দোলন দানা বেঁধেছিল এবং ইশরাক সে তো জনতার মেয়র হয়েই গেছে, যদিও তাকে এখনো পর্যন্ত শপথ পড়ানো হয়নি। ইশরাক জনতার মেয়র, মানুষ মনে করে যে ইশরাক মেয়র, এটা মানুষের ধারণা। কোন মানুষটা? তার সাপোর্টাররা বা সাধারণ যারা আছে তার দলের লোকজনও মনে করে যে সে মেয়র। তো সেই জায়গাটাতে এত বড় একটা আন্দোলন, সেইটাকে ডিফোকাস করার জন্যই এনসিপি একটা পাল্টা কর্মসূচি দিয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আরেকটা হলো যে এনসিপি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের একটা মানে তাদের একটা চেষ্টা যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া, এবং দেখবেন যে তারা এর আগে যারা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছিল তাদের দাবি অনুযায়ী তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু তাদের একটা প্রক্রিয়া ছিল স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া। সেখানে বিএনপি প্রচণ্ড বিরোধিতা করে আসছে, যদিও এনসিপির সাথে এই সুরে সুর মিলিয়েছে জামাত সহ আরও কিছু রাজনৈতিক দল। তো সেই জায়গাটাতে বিএনপি যেহেতু প্রথমে ইশরাককে প্রকাশ্যে সমর্থন না দিলেও মানে শেষ পর্যায়ে এসে ইশরাকের পক্ষে কথা বলেছে, সে কারণে এনসিপি মনে করেছে যে তাহলে আমরাও একটা ধাক্কা দেই, আমরাও নির্বাচন কমিশনে যাই, যে নির্বাচন কমিশন আসলে তাদের ভাষায় যে বিএনপির পক্ষে কাজ করছে কিনা। দেখুন, এনসিপির যারা কেন্দ্রীয় নেতা আছে, সম্মুখ সারির নেতা আছে, যারা বিএনপিকে ঘায়েল করার জন্য যে ভাষায় কথা বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এদেরকে সেই ভাষায় কখনো
কথা বলে না, সে ভাষায় সমালোচনাও করে না। আমি মনে করি যে বিএনপি যে অবস্থানে আছে তার রাজনৈতিক অবস্থান খুবই সঠিক, কারণ বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাচ্ছে। এটা যদি না হয়, জাহিদ ভাই যেটা বললো যে যদি জুনের ভিতরে হয়, জুনের ভিতরেও যদি নির্বাচন করতে হয় তাহলেও বিএনপিকে স্ট্রং মাঠে থাকতে হবে। জাহিদ ভাই, নির্বাচনের প্রশ্ন যখন আসে তখন খালি এনসিপি নির্বাচন পেছাতে চাইছে যে তাদের দল গোছানোর জন্য, সেটার সাথে সাথে তো এটাও আসে যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাইছে কারণ যাতে এনসিপি শক্তিশালী না হয়ে ওঠে, এই ধরনের ন্যারেটিভ নিশ্চয় আছে। জুলাই ও আগস্ট অভ্যুত্থানের পর থেকে বিএনপি আসলে জামাতের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা নিয়ে বেশ সরব হয়েছে এবং তাদের ক্ষমা চাওয়া উচিত, তাদের বাংলাদেশের রাজনীতি করার কতটা অধিকার আছে, ইখতিয়ার আছে, সেই বিষয়ে প্রশ্ন তুলছেন। এবং জুলাইয়ের মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আলমও এই নানা সময় জামাত বিরোধী পোস্ট দিয়ে আবার পরে ক্ষমা চেয়েছেন, বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, এই উদাহরণ আছে। তো আমরা কি আসলে মানে এটা ভাবতে পারি যে বিএনপি যেহেতু অনেক বড় দল, তার বিপরীতে হয়তো এনসিপি জামাত ওরা একটা জোটও করতে পারে নির্বাচনে? আপনার কি মনে হয়, কি সম্ভাবনা দেখেন? আমি ওই জোট হওয়ার সম্ভাবনা এখন অন্তত খুব একটা মানে ভালো দেখছি না। একসময় মনে হচ্ছিল, কেন দেখছি না আমি সেই জায়গায় আসবো। আর আপনি শুরুতে যেটা বলেছেন, মানে ক্ষমতায় এনসিপি আরও বেশি, মানে ইলেকশন পেছানো যে শুধুমাত্র দল গোছানোর জন্য এবং বিএনপি আগে চায় মানে যে ও দল গুছিয়ে ফেলবে, এনসিপিকে আপনি 2 বছর 3 বছর 5 বছর দিলেও বিএনপির সাথে কম্পিট করার মতো অবস্থায় আসবে না। এনসিপি যদি অসাধারণভাবে তার দলটা চালিয়ে নিয়ে যায় এবং 10 বছর পরও যদি সে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ শক্তি হয়, আমি এটাকে বিরাট সাফল্য বলবো। সো বিএনপি ওই কারণে না, বিএনপি আসলে ইলেকশন আগে চাইছে। আমি মনে করি বিএনপির মধ্যে একটা কনফিউশন ঢুকেছে, জুন টুনও আসলে না, এবং ভ্যালিড কারণেই এটা ঢুকেছে। আর ওনাদের আবার ক্ষমতায় থাকার ইলেকশন পেছানো যতদিন পেছায় ততদিন তো ওনারা ক্ষমতায় আছেন ডিফ্যাক্টো। এই মুহূর্তে আসলে আমি একদম যদি খোলাখুলি বলি, সরকারের উপর সবচেয়ে বেশি প্রভাব এনসিপির আছে, জামায়াতেরও আছে, বিভিন্ন জায়গায় পদায়ন বদলি, বিভিন্ন সেক্টরে তাদের এই প্রভাব আমরা জানি। এখন একটা নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাদের এই প্রভাব মুহূর্তে শেষ হয়ে যাবে। এনসিপি শুধু 3 জন উপদেষ্টাকে আমরা দেখি, কিন্তু কতশো জন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ফর্মাল এবং ইনফর্মালি প্রভাব বিস্তার করছে, এগুলো তো এখন আমাদের স্টোরি। সুতরাং তারা চাইবেন না ইলেকশন, 1 মাস ইলেকশন পেছানো মানে তাদের 1 মাস বেশি পাওয়ার এনজয় করা। এবার আপনি যে কথাটা বলছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, এটা খুব স্বাভাবিকভাবে রাজনীতির অংশ। বিএনপি আর জামাত একসময় তাদের নির্বাচনী জোটে ছিল, এখন বিএনপির আসলে জামাতকে আর অত দরকার নেই। জামাত তো এখন আসলে খুব বিপদে পড়ে গেছে। কেন? জামায়াতের ভোটের পার্সেন্টেজ কিছু বাড়তে পারে, কিন্তু জামাত আসলে ভোট করলে আমার বিবেচনায় 10 থেকে 15টার বেশি সিট পাবে না। আপনি যদি তাকে অনেক জেনারাসলি বলেন 20টা সিট পাবে। ভোট যদি তার ডাবল, একটা খেয়াল করেন, একটা সিটে 25,000 30,000 ভোট যদি তার থাকে, যদি ডাবল হয় 50,000, ওটা দিয়ে নির্বাচনে যেতে যাবে না। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জামাতের বিএনপিকে জামাতের বিএনপিকে প্রয়োজন ছিল। বিএনপি যখন আওয়ামী লীগের সাথে ফাইট করত, তখন এই জামাতের 20, 25, 30 হাজার ভোট খুবই ফ্যাক্টর হতো। এখন তো আওয়ামী লীগ নাই, সুতরাং জামাতেরও দরকার নেই। এখন বিএনপি খুব স্বাভাবিকভাবে যেটা করছে, জামায়াত যেহেতু বিএনপিকে একসময় আক্রমণ করেছিল এক ধরনের ওই যে আওয়ামী লীগের সাথে প্যারালাল টেনে চাঁদাবাজি তার যে এসব ইস্যুতে, খুব স্বাভাবিকভাবে জামাত এখন এটা ফেস করছে। এখন এনসিপির সাথে জোট হবে কিনা, আমি মনে করি না এনসিপির সাথে হবে, কারণ এনসিপি অলরেডি যেটা ঘোষণা করেছে যে তারা একটা মধ্যপন্থী দল, এবং সেটা যদি হয়ে থাকে জামাতের তো আসলে মূল মধ্যপন্থী হয়, মানে জামাতের যে ইসলামিস্ট রাজনীতি, সেটা একটা প্রবলেম যেমন আছে, তার চাইতে জরুরি প্রবলেম হচ্ছে 71 ইস্যু। রিসেন্ট টাইমে খেয়াল করবেন, শাহবাগে জামাত ওই যে গোলাম আজমের বাংলায় যে স্লোগান আসলো, এনসিপি এরপরই দেখবেন অ্যাটাকিং হয়েছে, কারণ এনসিপি দেখলো যে জামাত এটা পরীক্ষা করে দেখেছে যে এই স্লোগানগুলো দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি আসলে করা যাবে না। সো 71 প্রশ্নে জামাতের যে সমালোচনা বা যে নেগেটিভ বা অন্ধকার জায়গাটা আছে, এটা আসলে জেনজিরাও ভুলে গেছে বা তারা এটা বাদ দিয়ে জামাতকে নেবে আমার মনে হয় না। সো এনসিপি যখন দেখলো ওই সমাবেশে এটার মারাত্মক রিয়াকশন হয়েছে দেশে, তখন সে দ্রুত নিজকে জামাত থেকে ডিটাচ করেছে। এখন তারা যদি জোট করতেও যায়, বিএনপি কিন্তু এই আক্রমণ বা এই
ক্যাম্পেইনটা ক্রমাগত চালাবে যে মুক্তিযুদ্ধের ব্যাপার একটা প্রশ্ন আমার, যে এর আগেও একটা এপিসোডে আমরা কথা বলছিলাম যে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোট ছিল সেটার তো কিছু অংশ হলেও এখনো রয়ে গেছে এবং সেটা বেশ উল্লেখযোগ্য নিশ্চয়ই। সেই মানুষদের তো আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবো না, অবশ্যই তারা ভোট দেবেন। আপনার কি মনে হয় যে রাজনীতির খেলায় আসলে কোন দল সেই মানুষগুলোকে আকৃষ্ট করতে পারবেন বা তাদের পলিসিটা আসলে কি হতে পারে আপনার কি মনে হয়? তার আগে যেটা বলবো, ওনাদের দলের নেতারা কোথায় যাবেন এটা একটা প্রশ্ন আছে, কারণ আমাদের দেশে দলে যেমন ভোট আছে ব্যক্তিও ইনফ্লুয়েন্স রাখতে পারে, ফ্যামিলি ম্যাটার করে। তো এমন যদি হয় যে আওয়ামী লীগের যেই নেতারা অন্তত কোনো বড়সড় মামলায় পড়েননি কিন্তু আছেন এবং তারা জামিনে হয়তো গেছেন এবং এই ধরনের আলাপ আমরা বিএনপির দিক থেকেও দেখেছি, বিএনপির খুব সিগনিফিকেন্ট জায়গা থেকে বলা হয়েছে যে মারাত্মক ক্রাইম করেননি, মামলা নেই, এই ধরনের পরিশুদ্ধ বা কম খারাপ আওয়ামী লীগের তাদের এরকম মানুষ কি আছে, হত্যা মামলা নেই এরকম নেতা আছে? সেটা একটা প্রশ্ন, মানে আমাদের অভিনেত্রীরা বন্দুক হাতে গুলি করে মানুষ হত্যা করেন যেখানে, সুতরাং এই প্রশ্ন আসতেই পারে। তো ওইখানে যদি তারা কেউ তাদের জায়গার সাথে নিতে পারবে, তাদের এই ভোট পাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি মনে করি মানে সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এনসিপি এবং জামাত তাদের ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম, বিএনপির দিকেই তার ভবিষ্যতে ভোট পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমি বলছি যারা আইডিওলজিক্যালি আওয়ামী লীগ সমর্থন করে, কারণ আওয়ামী লীগ একটা সেন্ট্রিস্ট সেকুলার ফোর্স, যখন বিএনপির বিপরীতে একটা রাইটিস্ট ফোর্স মাথা চাড়া দেবে, এনসিপি কিছু না, জামাত আছে, জামাত চেষ্টা করছে আরও ব্রডার একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য, যাদের সাথে ট্রেডিশনালি তার প্রবলেম ছিল, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম। আপনার কি মনে হয় আওয়ামী লীগ সত্যিকার অর্থে সেকুলারিজমে বিশ্বাস করে নাকি এটা মানে যারা এখনো যারা আওয়ামী লীগকে সময় বিশ্বাস করতেন, যারা এই যে অ্যারাউন্ড 20% মানুষের কথা আমি এখনো মনে করি, এবং যারা আওয়ামী লীগের বেনিফিট পায় নাই, তারা এখনো তাহলে কেন করছেন? যারা বেনিফিট পায় আমি তাদেরটা ব্যাখ্যা করতে পারি, সত্যিই পারি, যে আপনি পছন্দ করেন না কিন্তু আপনার আসলে এটার সাথে বিরাট ব্যবসা বাণিজ্য জড়িয়ে গেছে, সো আপনি আওয়ামী লীগ করেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আমরা এরকম অনেক এমপির সাথে কথা বলেছি, নেতার সাথে কথা বলেছি, তারা দল পছন্দ করেন না কিন্তু বেনিফিট পান। বাকিদের একটা অংশের মধ্যে আমার পরিচিতদের মধ্যে আছে যারা সেকুলার ধরনের মানুষ, যারা আওয়ামী লীগের অপরাধ আছে, আওয়ামী লীগের সমস্যা আছে, তারপরে তারা মনে করেন যে না, এই যে আমাদের রাইটিস্ট ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের উত্থান, সেটা আওয়ামী লীগ ঠেকাবে। সো ওই বিএনপির উল্টো পাশে যদি ওই ফোর্সটা স্ট্রঙ্গার হতে থাকে, জামায়াতের সাথে যদি আরও কিছু ইসলামিক ফোর্স বা অন্য কোনো জোটে ফোর্স, কারণ আমাদের এই শেখ হাসিনা পতনের পর থেকে এদের বিভিন্ন রকম আস্ফালন আমরা দেখছি, তো কী ভাষায়, ধরুন নারী নীতিকে নিয়ে কী ভাষায়, আপনি নারী নীতি পছন্দ না করতে পারেন, যে ভাষায় আপনি গালিগালাজ করেছেন নারীদেরকে, এই জিনিসগুলো তো আমাদের সমাজে শোকেসড হচ্ছে। তো নারীদের ফুটবল খেলতে দেবেন না, এইসব যখন শক্তিগুলো একদিকে যাবে, তখন আওয়ামী লীগের বিএনপিকে ভোট দেওয়া ছাড়া, আওয়ামী লীগ আসার আগ পর্যন্ত যদি ফেরত আসে, আর কোনো উপায় আছে বলে আমার মনে হয়। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। রাজনীতি তো আসলে আমাদের কাছে একটা ভয়েরও নাম হয়ে গিয়েছে, সারাক্ষণ অস্থিরতা, সহিংসতা, প্রতিহিংসার রাজনীতি। এই জায়গা থেকে নতুন বাংলাদেশ যদি বের হতে না পারে তাহলে সত্যিই আমাদের হতাশ হতে হবে। তবে হতাশ আমরা হব না, সেই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।